লং রানে দেখা যাচ্ছে যে এই ইনসিকিওর ফান্ডসগুলো তোমার বেশি রিটার্ন দিচ্ছে, রাইট? নাও ইজ দেয়ার আ চান্স যে আমার টাকাটা ঝাড় হয়ে যাবে? 90-এর দশকে যখন হর্ষদ মেহতা ওই শেয়ার মার্কেটে ওই স্ক্যামটা করল, তারপরে আমাদের সেবি গঠিত হয়। সেবি এক দিয়ে ওই ট্রেডিং, ইকুইটি মার্কেট ট্রেডিং, মিউচুয়াল ফান্ড মার্কেট ট্রেডিংটা ওরা রেগুলেট করা শুরু। তারপরে অনেক বছর গেল, নতুন আরেকটা জিনিস এলো, যে নতুন ফর্ম অফ ইনভেস্টমেন্ট, যেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো অ্যাসেট। ইনভেস্টমেন্টের যে ডেফিনেশনটা সেটা এখন একটু বদলেছে। প্রিভিয়াসলি ইট ওয়াজ এফডি, আরডি, পিপিএফ, গোল্ড। নাও দ্য ইনভেস্টমেন্ট ওয়েজ আর মানে লিটিল ডেভিয়েটেড। হ্যাঁ, একটু সিকিওর পাথ থেকে একটু ইনসিকিওর পাথে আমরা মুভ করেছি। শেয়ার মার্কেট হোক, মিউচুয়াল ফান্ড হোক, তোমার ক্রিপ্টোকারেন্সি হোক, বিভিন্ন ডিজিটাল ইনভেস্টমেন্টস, যেগুলোতে হয়তো রিটার্নটা ওরকমভাবে গ্যারান্টিড বলে কিছু নেই। ওকে, আজকের দিনে দাঁড়িয়ে তুমি বলো যে একটা মানুষের কী করে নিজের সেভিংসটাকে ইনভেস্ট করা উচিত? তুমি যদি লিস্টেড ইকুইটি শেয়ার্স কেনো, বা তুমি যদি ইকুইটি ওরিয়েন্টেড মানে যে মিউচুয়াল ফান্ডগুলো ইকুইটি শেয়ার্স মার্কেটে ইনভেস্ট করে, সেরকম মিউচুয়াল ফান্ডসে তুমি যদি ইনভেস্ট করো, তো সেগুলোতে এপিসির আন্ডারে ট্যাক্স বেনিফিটও পাও। তুমি যতটা ইউনিট কিনবে, যতটা অ্যামাউন্টের স্ল্যাব থাকে আর কি, তো সেই ট্যাক্স বেনিফিটও পাও। তো বেসিক্যালি কী হচ্ছে, তোমার এমনিতে তুমি তো রিটার্ন পাচ্ছ, ইভেন কি ট্যাক্স সেভেন এসআইপিসও, এসআইপিটা তো ট্যাক্স সেভিংয়ের জন্যই করে চলছে। তো তুমি এসআইপিতে করে তুমি ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা নিয়ে গেল পাচ্ছ, প্লাস তোমার এই ফিউচারের যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা এটা তোমার হবে, সেইটার জন্য তোমার এই এসআইপিটা খুবই হেল্পফুল। কারণ পরে তুমি যদি জাস্ট সিম্পল প্রত্যেক মাসে আর টাকা করে ইনভেস্ট করো, তো সেটাই আফটার 10 years তোমার মতো অনেক লাখ টাকা যেটা পৌঁছে। যেমন ট্যাক্স বেনিফিট আছে, তেমন তো আবার ট্যাক্স কাটেও, যেটা তোমার এফডি আরডিতে ট্যাক্সটা কাটে না, অ্যাজ ফার অ্যাজ আই নো। এফডি আরডিতে ট্যাক্স কাটে, সেটারও একটা স্ল্যাব আছে, তোমার ইন্টারেস্টের অ্যামাউন্টটার উপর ডিপেন্ড করে সেটা। ওকে, ট্যাক্স কাটে, কিন্তু তোমার যে রিডেমশনের যে অ্যামাউন্ট, তোমার যে ম্যাচুরিটি যে অ্যামাউন্ট হবে, সেটাতে কোনো ট্যাক্স। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল্টার্ড নয়েজ। আমি শরদিন্দু। আজকে ডিসকাস করব আমাদের ডেইলি লাইফের যে খরচাগুলো সেগুলো নিয়ে। কারণ ওল্ড রেজিমে সাথে সাথে যখন নিউ রেজিমে ইনক্লুড হয়েছে, আমাদের বিভিন্নভাবে আমাদের এক্সপেন্ডিচারের ওয়েগুলো চেঞ্জ হয়েছে, তার সাথে সাথে আমাদের সেভিংসের ওয়েগুলো চেঞ্জ হয়েছে। হাউ ক্যান উই লিড টু আ বেটার ফাইন্যান্সিয়াল লাইফ, তাই নিয়ে ডিসকাস করব। অ্যান্ড who can give us a better idea than a chartered accountant? So we have Tathagato with us today. Welcome Tathagato to our channel. So ফার্স্টে বলো, কেমন আছো? আমি ভালো আছি। কি করছো এখন? আমি তো আপাতত চাকরিতে আছি। আচ্ছা, ট্যাক্সেরই কনসালটেন্ট হিসাবে কাজ করি ওখানে। আর কত বছর হলো এক্সপিরিয়েন্স এই লাইনে? আমার এখন অবধি এক্সপিরিয়েন্স মানে আফটার পাসিং আমার আরো 2 বছর হতে চলেছে অলমোস্ট। হ্যাঁ, তো আশা করছি আরো ফিউচারে অনেক এক্সপিরিয়েন্স আরো। নিশ্চয়ই। সো কি করে এই দিকটার পথে ইন্টারেস্ট কি করে জন্মালো? আমার এমনিতে সিএ ফিল্ডের দিকে যদি ইন্টারেস্ট তুমি জিজ্ঞেস করো, তো বলতে পারো আমার বাবাও হচ্ছেন সি। ওকে, তো একটা লেগেসি মেনটেন করতে হবে না? লেগেসি মেনটেন্যান্স না, মানে ওটাও যেটা হয় সেটা অনেকটা প্রেশারাইজ হয়ে অনেকে করতে হয়, সেটা তো হই। কিন্তু আমার ক্ষেত্রে ওরকম কিছু হয়। আমার ক্ষেত্রে ছোটোবেলার থেকে মানে আমাদের সিএদের যা বই যাবতীয় হয় বা জার্নালস যা হয়, সেগুলো দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগতো। তো সেগুলো বই ফইগুলো পড়তে আমার বেশ ভালো লাগতো। পাতা উল্টাতে ছোটোবেলায় অবভিয়াসলি বুঝতে পারতাম না, তখন পাতা উল্টাতে বেশ ভালো লাগতো। বাট আমার রুটটা সেখান থেকে তৈরি হয়েছে যে হ্যাঁ, আমার ফাইন্যান্স রিলেটেড জিনিসপত্রে আমার ইন্টারেস্টটা বেশি, আমার ঝোঁকটা বেশি, আমি বুঝতে শুরু করি। তো সেই করতে করতে আস্তে আস্তে হলো। তারপরে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে তারপরে ডিসাইড করলাম যে হ্যাঁ, ফাইনালি কমার্সের দিকে করা উচিত। আর আমার তখনই টার্গেট সেট হয়ে গেছিলো যে ওই দিকে কিছু করতে চাই।
আমি আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে মেনলি আমি একটাই ফ্লটা নোটিস করি যে ফাইন্যান্সিয়াল নলেজ আমাদেরকে খুব কম দেওয়া হয়। হ্যাঁ, তুমি ওই বইগুলোর অ্যাক্সেস পেয়েছো, মেবি হয়তো আমাদের জীবনে আমরা ওই ব্যাপারটা কখনো বুঝতেই পারিনি যে হাউ ডাজ দ্য ইকোনমি ওয়ার্ক, অর কীভাবে সব কিছু একটা স্ট্রিং দিয়ে অ্যাটাচ। আমাদের কিন্তু কারিকুলামে এই জিনিসগুলো থাকে না। সো ডু ইউ থিঙ্ক যে মানি ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটাও আমাদের এডুকেশন সিস্টেমে ইনক্লুড করা উচিত? অবশ্যই আপনাদের এডুকেশন সিস্টেমে ইনক্লুড করে উচিত। এটা দিয়ে আমার মনে পড়ে, আমি যখন ক্লাস 11-এ ছিলাম আমাদের একটা সেবির থেকে একটা কোর্স করানো হয়েছিল 2 মাসেরই বা কিছু, বাট সেটা স্কুলেই করানো হয়েছিল যে ফাইন্যান্সিয়াল মার্কেটস কী হয়, সেগুলোতে কী কী কাজ হয়, কীভাবে রেগুলেট হয়, সেগুলো আমরা শিখেছিলাম। তারপরে মানি ম্যানেজমেন্ট যেটা তুমি বললে, সেই রিলেটেড অনেক কিছু জিনিসপত্র ছিল। মানে একটা যেমন কমিক বই সব হয় না, মানে ওরকম বাধা ধরা থিওরিটিক্যাল বই ছিল না আমাদের পড়ার জন্য। ওরকম একটা কমিক্যাল বা কোনো পিক্টোরাল ডেসক্রিপশন দিয়ে আমাদের বোঝানো হয়েছিল কীভাবে মানি সেভ করার ইম্পর্টেন্সটা কী, কোন কোন খাতে বেসিক ইনভেস্টমেন্টস করা যায়। তো সেগুলো অ্যাকচুয়ালি দরকার। মানে আজকালকার স্টুডেন্টদের যেখানে আরোই ক্যাশ বিষয়টা যেখানে আরোই বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কোনো কিছুই আজকের দিনে বলতে পারো যে চলে না ওটা ছাড়া। তো সেখানে মানি ম্যানেজমেন্ট করা, প্রপারলি চ্যানেলাইজ করা তোমার ইনভেস্টমেন্টগুলো, কোনটাতে করলে তুমি বেটার রিটার্ন পাবে, তো সেই ট্রেনিংগুলো তো অবশ্যই আমার মনে হয় অ্যাটলিস্ট হায়ার লেভেল অফ এডুকেশনে তো থাকাই দরকার আফটার আ সার্টেন এক্সটেন্ট, মানে ক্লাস 11-এ বলো বা 12-এ বলো। অ্যাবসলিউটলি। এই প্রসঙ্গটা যখন উঠলই যে কোন কোন খাতে ইনভেস্টমেন্ট দরকার, লেটস মানে হিয়ার ইট টেকনিক্যালি। ওকে, সো ইনভেস্টমেন্টের যে ডেফিনেশনটা সেটা এখন একটু বদলেছে। প্রিভিয়াসলি ইট ওয়াজ এফডি, আরডি, পিপিএফ, গোল্ড। ওকে, নাও তাছাড়াও বিভিন্ন সিকিউর ইনভেস্টমেন্টস ছিল যেগুলো গভর্নমেন্ট স্কিমসগুলো দ্বারা প্রমোট করা হতো। নাও দ্য ইনভেস্টমেন্ট ওয়েজ আর মানে লিটিল ডেভিয়েটেড। হ্যাঁ, একটু সিকিওর পাথ থেকে একটু ইনসিকিওর পাথে আমরা মুভ করেছি। শেয়ার মার্কেট হোক, মিউচুয়াল ফান্ড হোক, তোমার ক্রিপ্টোকারেন্সি হোক, বিভিন্ন ডিজিটাল ইনভেস্টমেন্টস যেগুলোতে হয়তো রিটার্নটা ওরকমভাবে গ্যারান্টিড বলে কিছু নেই। ওকে, সো নাও আজকের দিনে দাঁড়িয়ে তুমি বলো যে একটা মানুষের কি করে নিজের সেভিংসটাকে ইনভেস্ট করা উচিত। মানে দেয়ার ক্যান বি ডিফারেন্ট মাইন্ডসেটস, ডিফারেন্ট ইনভেস্টমেন্ট অপশনস, সবগুলো নিয়ে কথা বলবো। মাইন্ডসেটটা তো মেন, যে সে কি অ্যাকচুয়ালি রিস্ক অ্যাপেটাইটে খেলবে নাকি নন রিস্ক অ্যাভার্স। একটু রিস্ক নিয়ে আগে কথা বলবো, তারপর যেটা নর্মালি আজকের দিনে যেটা আরো হচ্ছে, আগেকার দিনে যেটা হতো মানে আমাদের মা বাবাদের সময় বা আমরা ছোটবেলার থেকে আমাদের বলা হতো যে এফডি করা, বই সোনার গয়না জুয়েলারিতে ইনভেস্ট করে, এগুলো খুব সেফ ইনভেস্টমেন্ট। কেন? তো সেটা তো অবভিয়াসলি তোমার একটা ফিক্সড একটা ম্যাচুরিটি পিরিয়ডে তুমি সেটার ফিক্সড অ্যামাউন্টে তুমি ফেরত পাবে, প্লাস তুমি ইন্টারেস্টও একটা ফিক্সড অ্যামাউন্ট তুমি মান্থলি কোয়ার্টারলি যে টেনিওরে তুমি চাও সেটা তুমি পেতে পারবে। তো একটা সিওরিটি তো অবশ্যই হয়। আজকের দিনের জেনারেশনে যেটা আরো চেঞ্জেস যেটা আমার মনে হয় হচ্ছে যে লোকজন আরো রিস্ক নিতে আরো খুবই উৎসাহী হচ্ছে, যেটা আগে মেবি একটু কম ছিল। এখন যেহেতু রিস্ক নিতে আরো লোকজন উৎসাহী হচ্ছে, তো সেই জন্য আরো ডাইভার্স ইনভেস্টমেন্ট অপশনস আরো খুলে যাচ্ছে সেখানে। যেমন ফর এক্সাম্পল লোকজন আগে কি করতো, ফিজিক্যাল গোল্ডে ইনভেস্ট করতো, যে গোল্ডের গয়নাতে ইনভেস্ট করলো বা বার্সে ইনভেস্ট করলো, কয়েন্সে ইনভেস্ট করলো। আজকের দিনে তুমি কি করতে পারো, সেই গোল্ডে তুমি ডিজিটাল গোল্ড ফর্মে তুমি ইনভেস্ট করতে পারো, যেটা বলতে পারো তুমি অনেকটাই সিকিউর, অনেকটাই কনভিনিয়েন্ট। আজকে কোনো মেকিং চার্জ লাগছে, মেকিং চার্জ লাগছে না। তারপরে তোমার যখন ক্যাশ লাগবে, ধরো তোমার কোনো ক্যাশের ইনস্ট্যান্টলি তোমার অ্যাকাউন্টে তুমি ইমিডিয়েট তোমার অ্যাকাউন্ট লিঙ্ক থাকছে সেখানে। কারেক্ট। আর যেটা মেইন ডিফারেন্স ফিজিক্যাল গোল্ডে কি হয়, ওখানে কি অনেক জায়গায় আমাদের চেক করতে হয় যে সেটাকে অ্যাকচুয়ালি হলমার্ক আলা আইএসআই মার্ক দেওয়া, পিওরিটির একটা ইস্যু হয়। হ্যাঁ, কিন্তু আজকের দিনে ডিজিটাল গোল্ড এমনিতে আমরা যে কোনো মোবাইল পেমেন্ট অ্যাপসের থ্রুতে করতে, যেমন ফোনপে, পেটিএম এর থ্রুতে আমরা ইনভেস্ট করতে পারি। সিমিলারলি অফিসিয়াল গোল্ড জুয়েলার্সদের অ্যাপস আছে, যেমন তনিষ্কের অ্যাপ আছে। কারেক্ট। তনিষ্কের অ্যাপে আমরা যদি লগ ইন করি, তো ওখানে দেখতে পাওয়া যায় যদি আমার ইনভেস্ট করার ইচ্ছা থাকে, ওখানে 24 ক্যারেটেরই গোল্ড থাকে আর 99.5% পিওরিটি।
ওটা ওরাই সার্টিফাই করবে, মানে আমাদেরকে গিয়ে আর এক্সট্রা কিছু ওরা দেখতে হবে না যে ওটা সার্টিফাইড নাকি নকল আমাদের হয়েছে না। তনিষ্কের অ্যাপে ওটা জেনুইন আপনার তোমাকে প্রোডাক্ট দিচ্ছে, জেনুইন ডিজিটাল গোল্ডে। আর সবচেয়ে যেটা মেন, ডিজিটাল গোল্ডের যে অ্যাডভান্টেজটা, কম অ্যামাউন্ট নিয়েও তুমি ইনভেস্ট করতে রাইট, ফিজিক্যাল পুরো 1 গ্রাম কিনতে হবে তার কোনো মানে নেই। কারেক্ট, মিনিমাম তনিষ্কের অ্যাপেই আমি বলছি 100 টাকা মিনিমাম দিয়ে তুমি স্টার্ট করতে, Correct. মিনিমাম 100 টাকা দিয়ে তুমি সেটার এগেনস্টে যত তোমার গ্রাম হবে সেটা। কিন্তু ফিজিক্যাল গোল্ড কয়েন বলো বা জুয়েলারি বলো বা গোল্ড বার্স বলো, সেগুলো স্পেসিফিক মেজারমেন্ট, তার নিচে সেরকম দেখো না এছাড়া রিস্কি ইনভেস্টমেন্ট বলতে মিউচুয়াল ফান্ড, যেটা আজকের দিনে এসআইপির যে কনসেপ্ট, এসআইপির কনসেপ্টটা খুবই আজকের দিনে মানে অন দ্য রাইজ বলতে পারো। কারণ এসআইপিটা বলতে পারো অনেকটা একটা সিকিউর সর্ট অফ ইনভেস্টমেন্টই হয়ে যাচ্ছে। আর যেটা বললাম এটার ক্ষেত্রেও খুবই মিনিমাম ইনভেস্টমেন্ট রিপোর্ট। আপনি আপনার প্রত্যেক মাসের স্যালারি দিয়ে 1000 টাকা করেও তুমি যদি ইনভেস্ট করো প্রত্যেক মাসে, তো সেটা যদি তুমি 10 বছর ধরে কন্টিনিউ রাখতে পারো, তো মোটামুটি একটা ভালো রিটার্ন তুমি এক্সপেক্ট করতে পারবে। সিমিলারলি মিউচুয়াল ফান্ডসে বা ইকুইটি শেয়ারসে, যেমন ধরো তুমি লিস্টেড ইকুইটি শেয়ারস কিনলে বা মিউচুয়াল ফান্ডস যা কিনলে, সেগুলোতে তোমার এমনিতে তো এই বেনিফিটগুলো আছেই যে তোমার বাজারের সাথে তোমার রিটার্নটা ইম্প্যাক্ট করবে, প্লাস এই ইনভেস্টমেন্টসে তোমাকে ট্যাক্স বেনিফিটও দেবে। তুমি যদি লিস্টেড ইকুইটি শেয়ারস কেনো বা তুমি যদি ইকুইটি ওরিয়েন্টেড মানে যে মিউচুয়াল ফান্ডগুলো ইকুইটি শেয়ারস মার্কেটে ইনভেস্ট করে সেরকম মিউচুয়াল ফান্ডসে তুমি যদি ইনভেস্ট করো, তো সেগুলোতে 80C এর আন্ডারে ট্যাক্স বেনিফিটও পাবো। তুমি যতটা ইউনিট কিনলে যতটা অ্যামাউন্টের স্ল্যাব থাকে আর কি, তো সেই ট্যাক্স বেনিফিটও পাবো। তো বেসিক্যালি কী হচ্ছে, তোমার এমনিতে তুমি তো রিটার্ন পাচ্ছই, ইভেন কি ট্যাক্স সেভার এসআইপিসও, এসআইপিটা তো ট্যাক্স সেভিংয়ের জন্যই করে রয়েছে। তো তুমি এসআইপিতে করে তুমি ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা নিয়ে যাচ্ছে, প্লাস তোমার এই ফিউচারের যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা এটা তোমার হবে, সেইটার জন্য তোমার এই এসআইপিটা খুবই হেল্পফুল। কারণ পরে তুমি যদি জাস্ট সিম্পল প্রত্যেক মাসে 1000 টাকা করে ইনভেস্ট করো, তো সেটাই আফটার 10 ইয়ার্স তোমার মনে তো অনেক লাখ টাকা যেটা পৌঁছে যাবে। তো যেমন ট্যাক্স বেনিফিট আছে তেমন তো আবার ট্যাক্স কাটেও, যেটা তোমার এফডি আরডিতে ট্যাক্সটা কাটে না অ্যাজ ফার অ্যাজ আই নো। এফডিআরডিতে ট্যাক্স কাটে, সেটারও একটা স্ল্যাব আছে, তোমার ইন্টারেস্টের অ্যামাউন্টটার উপর ডিপেন্ড করে সেটা ওকে ওকে, ট্যাক্স কাটে। কিন্তু তোমার যে রিডেমশনের যে অ্যামাউন্ট, তোমার যে ম্যাচুরিটি যে অ্যামাউন্ট হবে সেটাতে কোনো ট্যাক্স, মানে ফর এক্সাম্পল তুমি যদি 5 লাখ টাকার এফডি আজকে করলে 5 বছরের ম্যাচুরিটি, তো এবারে যে ম্যাচিওর হলো তোমার 5 বছর পরে, সেটাতে তোমার কোনো ট্যাক্স নেই। সিমিলারলি তুমি যখন গোল্ডের ইস্যুটা আমার বললে, এটার থেকে আমার আরেকটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে গোল্ড বন্ডস। যেমন ডিজিটাল গোল্ডে আমরা আজকের দিনে ইনভেস্ট করতে পারি, সেম গোল্ড বন্ডসও আমরা ইনভেস্ট করতে পারি, যেটা ফিজিক্যাল গোল্ড মার্কেটের সাথে লিঙ্কড আছে। তো গোল্ড বন্ডসের বেনিফিটটা, এটাতে তুমি মোটামুটি 2.5% অব্দি তুমি ইন্টারেস্ট কমাতে পারো। আর এটা একটা ম্যাচুরিটি পিরিয়ড থেকে, লকিং পিরিয়ড থেকে 8 বছর, এটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাচুরিটি হয় 8 বছরে। আর আমাদের ইনকাম ট্যাক্স কী বলে, যে তুমি যদি 8 বছর পরে ওটাকে যদি তুমি রিডিম করো, তোমার সভারেন গোল্ড বন্ড বলে ওঠে, ওটাতে কী হয়, তুমি একদিকে ইন্টারেস্টও কামাচ্ছ, আর যেহেতু ওটা ফিজিক্যাল গোল্ডের সাথে লিঙ্কড বলে তোমার বেস ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে, মানে তোমার দুদিকেই লাভ হচ্ছে। বেশি তুমি মান্থলি ইন্টারেস্টও কামাচ্ছ আর তোমার বেস ভ্যালুটাও রাইজ বা গেইন বা রাইজ হচ্ছে। এবারে আমাদের আইন কী বলে, তুমি যদি ম্যাচুরিটি, যেটা 8 বছরের ম্যাচুরিটি হয় সভারেন গোল্ড লোন, তাহলে অন ম্যাচুরিটি তোমাকে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না, ওটা পুরোটা ট্যাক্স এক্সেপ্ট। এবারে তুমি ধরো আজকে 1 লাখ টাকার তুমি যদি সভারেন গোল্ড বন্ডে আজকে ইনভেস্ট করলে, সেটা তোমায় 8 বছর রাখলে, তারপরে সেটা ধরো গোল্ডের দাম বাড়তে বাড়তে সেটা ধরো ফর এক্সাম্পল 2 লাখ টাকা, তো এই যে তোমার গেইন হলো 1 লাখ টাকার ওই অ্যামাউন্টটাই, সেটার উপর তোমার কোনো ট্যাক্স দিতে হবে। তো সেইটা বলতে পারো একটা সর্ট অফ বেনিফিট। তুমি ইন্টারেস্টটাও কামালে, হ্যাঁ এই যে তুমি ইন্টারেস্টটা কামাচ্ছ সেটা তোমার ট্যাক্সেবল, সেটা তুমি কিন্তু পারো। কিন্তু তোমার মেইন যে অ্যামাউন্টটা, ক্যাপিটাল গেইনের যে অ্যামাউন্ট, তোমার মেইন ইনভেস্টমেন্টটা তোমার ম্যাচিওর হলো, তুমি ফাইনালি রিডেমশন করলেও, তো সেইটার উপর কোনো ক্যাপিটাল গেইনসের ট্যাক্স লাগবে। Now if I talk about the security part only, okay, so লং রানে দেখা যাচ্ছে যে এই ইনসিকিউর ফান্ডসগুলো তোমার বেশি রিটার্ন দিচ্ছে, রাইট? নাও ইজ দেয়ার আ চান্স যে আমার টাকাটা ঝাড় হয়ে যাবে? আজকের দিনে দেখো এই সিনারিওটা ছিল, আমি যদি আজকে 20 বছর আগে থাকতাম তাহলে মেবি সিনারিওটা অন্য ছিল। ওকে, তখন অনেকটাই এরকম আমরা হর্ষদ মেহতা ফ্রক দেখেছি, তারপরে থেকে শুরু করে অনেক লোককে দেখেছি। কারেক্ট। তো আজকের দিনে ওই সব জিনিসের থেকে মানে সরকারও ধরে চলে বসেছে, সেখানে হর্ষদ মেহতার ওই
স্ক্যামটা হওয়ার পরে আমাদের সেবি গঠিত হয়, তারপর সেবি গঠিত হওয়ার পর সেবি অ্যাক্ট আমাদের গঠিত হয়, যেটা এইসব স্টক এক্সচেঞ্জ বা এই ট্রেডিং রিলেটেড ম্যাটার্সগুলো পুরো রেগুলেট করে। সিমিলারলি তুমি দেখো আজকের দিনে ক্রিপ্টো বিষয়টা, যেটা আরেকটা ফর্ম অফ ইনভেস্টমেন্ট আছে। কারেক্ট। তো এতদিন কি ছিল, 90-এর দশকে যখন হর্ষদ মেহতা ওই শেয়ার মার্কেটে ওই স্ক্যামটা করল, তারপরে আমাদের সেবি গঠিত হয়, সেবি অ্যাক্ট দিয়ে ওই ট্রেডিং, ইকুইটি মার্কেট ট্রেডিং, মিউচুয়াল ফান্ড মার্কেট ট্রেডিংটা ওরা রেগুলেট করা শুরু করল। তারপরে অনেক বছর গেল, নতুন আরেকটা জিনিস এলো, যে নতুন ফর্ম অফ ইনভেস্টমেন্ট, যেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টোসে, যেটা জাস্ট কিছু বছরই হয়েছে, 7-8 বছর হয়েছে ইন্ডিয়াতে চলছে মোটামুটি। তো এবারে সেটার জন্য কোনো রেগুলেশন আসেনি ওই মোমেন্টে, যখন ক্রিপ্টো অ্যাসেট কনসেপ্টটা আরও বাড়ছে। যেমন আমরা জানি অনেক আজকের দিনে অনেক ক্রিপ্টো এক্সচেঞ্জেস আছে, যেমন CoinDCX, OZX, এগুলো সব ক্রিপ্টো এক্সচেঞ্জেস। তো এগুলো মোটামুটি 2015-16 সময়তে যবে থেকে ডিজিটাল ইকোনমির এই কনসেপ্টটা আমাদের ইন্ডিয়াতে আরও স্টার্ট হলো, তবে থেকে এই বেসরকারি ক্রিপ্টো এক্সচেঞ্জেসগুলো সেট আপ হওয়া শুরু হলো। তো এইটা আবার নতুন সেক্টর অফ ইনভেস্টমেন্ট করলো, যেটা কেউ আগে দেখেনি, কেউ আগে জানতো না, যেরকম মেবি সেটাও আবার রেগুলারাইজ হবে। হ্যাঁ। কারেক্ট। তো সেটা রেগুলেট করার জন্য আজকেও সেরকম কিছু নেই। কিন্তু ওটার একটা টাইম লাইন আছে। মোটামুটি আজকের থেকে 10 বছর আগে আরবিআই একটা সার্কুলার বার করে, যে বোঝানোর জন্য, মানে জনসাধারণকে বোঝানোর জন্য, যে ক্রিপ্টো কারেন্সি যে ব্যাপার, এটা ইউজ করাটা মানে কতটা ফাইন্যান্সিয়ালি রিস্কি হতে পারে। যেমন যে কোনো আমরা মিউচুয়াল ফান্ড বা ওদের অ্যাপে আমরা দেখি না, অ্যাডে আমরা দেখি যে ইনভেস্টমেন্ট সাবজেক্ট টু মার্কেট রিস্ক, মানে কতটা আমরা তো সেরকম একটা সার্কুলার বার করে জানান যে ইনভেস্টমেন্ট তো করতে পারো, বাট এটা কিন্তু ফাইন্যান্সিয়াল রিস্ক অনেকটাই জড়িত, কারণ এটা খুবই নতুন জিনিস আর টোটালি আনরেগুলেটেড। তো প্রথম স্টেপটা ইন্ডিয়ার যেটা ছিল যে আমরা ব্যান করবো, লোকজনদেরকে ওয়ার্ন করবো, কিন্তু আমরা সেটাকে ব্যান করবো। কিন্তু এইটার দরুন কী হয়, এই সার্কুলারটা পাস হওয়ার দরুন যেহেতু ব্যান করেনি বলে, এই প্রাইভেট সব যে ক্রিপ্টো এক্সচেঞ্জেসগুলো, যেমন CoinDCX, OZX, এগুলো সব সেট আপ হওয়া শুরু। আর সেগুলোর থ্রুতে যেহেতু ব্যান না আর টোটালি আনরেগুলেটেড, তো প্রচুর ওই সময়টা, মানে মোটামুটি ধরে নাও 2016, 17, 18 সময়টা ক্রিপ্টোতে, সেই জন্য এই সময়টা প্রাইসটা অনেকটাই, ক্রিপ্টো অনেকটা রাইজ হয়েছিল, কারণ ডিমান্ড তখন অনেক প্রচুর করছে। আনরেগুলেটেড বেসরকারি অ্যাপের থেকে, ওয়েবসাইটের থেকে তুমি ডাইরেক্ট ইনভেস্ট করতে পারছো, এত রিটার্ন হচ্ছে, কারণ ক্রিপ্টো মার্কেটে তখন গ্রোইং চলছে ওয়ার্ল্ড ওয়াইড। তো লোকজন সেটা দেখে ইনভেস্ট করুন। তো সেইটার পরে 2018 সালে সিবিডিটির থেকে একটা রিপ্রেজেন্টেশন আসে যে এটা কিন্তু এরকম রিস্কি, আর এই যে কারেন্সিটা, মানে এটা অ্যাকচুয়ালি রিপ্লেস করে দেবে তোমার এই যে ইন্ডিয়ান কারেন্সি, এটা যেটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল কারেন্সি, এটা সেটা। তো 2018 সালে 18 থেকে 20 পর্যন্ত একটা ব্যান চালু করা হয়, যে এই যে ক্রিপ্টো কারেন্সি যে বিষয়টা, সেটার ওপর কোনো রকমের কোনো ট্রেডিং বা ট্রানজ্যাকশন এটা অ্যালাউড নয়, মানে লিগাল টেন্ডারও নয় ওটা, আর অ্যাসেট হিসাবেও তুমি ওটা ট্রেডিং করতে পারো। তো এরকম স্ট্রিনজেন্ট করেছিল, যে কারণে তখন প্রাইস তো অনেকটা ডাউন হয়েছে। 2020-21 সালের ওই সময়টা মনে করে দেখতে পারো, তখন একটা প্রাইসটা অনেকটাই ডাউনের দিয়েছে। কিন্তু এবারে ব্যাপারটা হচ্ছে, দুনিয়ার অনেক কান্ট্রিজেই ক্রিপ্টো কারেন্সি অ্যাজ এ লিগাল টেন্ডার অনেক জায়গাতেই পাস হয়ে গেছে। যেমন তোমার এল সালভাডোর বলে একটা কান্ট্রি আছে, এরা হচ্ছে দুনিয়ার প্রথম কান্ট্রি যারা অ্যাজ এ লিগাল টেন্ডার ক্রিপ্টো কারেন্সিটাকেও অ্যালাউ করেছিল। মানে আজকের দিনে যে দোকানে গেলে বলে না যে তুমি ক্রেডিট কার্ডে পে করতে পারো, ক্যাশে পে করতে পারো, অ্যাজ এ ক্রিপ্টোতেও পে করতে পারো। ওকে। তো আজকের দিনে তুমি বলতে পারো জাপান, জার্মানি, USA অনেক জায়গাতেই অ্যাজ এ লিগাল টেন্ডার তোমার ক্রিপ্টো কারেন্সিটাকে ভ্যালিডিটি দেওয়া হয়েছে। আর প্লাস ট্রেডিং ইন ক্রিপ্টো অ্যাসেটসও সব জায়গাতে অবভিয়াসলি অ্যালাউ করেছে। তোমাকে যে তুমি যদি ওটাকে লিগাল টেন্ডার বানিয়ে নাও, সো ইউ ক্যান ট্রেড ইন কারেন্সি জাস্ট গট। তো ইন্ডিয়া তখন নড়াচড়া করছে। তারপরে কী করলো, আউটরাইট যে ব্যানটা ওরা করেছিল, সেই ব্যানটা ওরা করে তখন ওরা আনলো রেগুলেট করা। এই যে তোমার যে CoinDCX বলো বা OZX, এই যে ক্রিপ্টো এক্সচেঞ্জেসগুলো আছে, সেগুলোকে ওরা রেগুলেট করা শুরু করলো। এদেরকে অনেক গাইডলাইন্স ইস্যু করা হলো যে তোমরা কাস্টমারদের KYC করবে, জাস্ট লাইক ব্যাঙ্কস আর শেয়ার ট্রেডার্স আর ব্রোকার্সরা যেমন করে, সেরকমই ওদেরকেও গাইডলাইন্স ইস্যু করা হলো যে তোমরা প্রপার KYC আফটার সার্টেন লিমিট, যাতে ব্ল্যাক মানিটা না ঢুকতে পারে ওরকম। যেমন সার্টেন লিমিট অফ ট্রানজ্যাকশনের ওপর তোমাকে KYC ম্যান্ডেটারি করাতে হবে। তারপরে তোমার যদি কোনো সন্দেহজনক কিছু মনে হয় যে এই ট্রানজ্যাকশনটা ওরকম সাসপিশিয়াস কোনো পারপাস ইউজ হচ্ছে, কোনো টেররিজম ফাইন্যান্সিং হচ্ছে, যেমন ব্যাঙ্কসদেরও করতে হয়, ব্রোকার্সদেরও করতে হয়, সেরকম রিপোর্টিং রেগুলেশনস তোমার এদের জন্য আনা। সিমিলারলি তোমার এই বাজেটে
একটা নতুন ইনকাম ট্যাক্স একটা সেকশন ইনসার্ট করা হয়েছে এই বছরে, এইবারের বাজেটেই, যেটা মানে পরের বছর থেকে যেটা অ্যাপ্লিকেবল হবে আর কি। সেটাতে বলা হচ্ছে যার যার কাছে, মানে ফর এক্সাম্পল আমার নিজের কাছেও অ্যাকচুয়ালি CoinDCX আমার ইনভেস্টমেন্ট আছে, খুবই ছোট অ্যামাউন্ট বাট আছে। তো এই যে আপনি যে CoinDCX এর থ্রুলে যে আমি ইনভেস্টমেন্টটা করলাম, তো এবারে CoinDCX এর রেসপন্সিবিলিটি হবে যে আমার নামে, আমার তো সব ডকুমেন্টস নেবে, কেওয়াইসিও করাবে, সব কিছু করাবে। এবার আমার সব রেকর্ডস ওর কাছে আসে। তো এই CoinDCX কী করবে, আমার নামে আমি যা যা ট্রানজ্যাকশন করেছি ওই CoinDCX এর থ্রুতে ইন ভার্চুয়াল, এই ক্রিপ্টোকারেন্সিটাকে ব্রড হেডিং আমি বলতে পারি ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেটস। তো ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেটসে আমি যা যা ট্রেডিং করেছি বা যা পারচেস করে সেল করেছি, যাই করেছি, সেটা পুরোটা গভর্নমেন্টকে ওরা রিপোর্টিং করবে। ওকে, এটা জাস্ট এই বছরে নতুন একটা সেকশন ইনসার্ট হয়েছে ইনকাম ট্যাক্স একটা। এটা এই যে ক্রিপ্টো যার এক্সচেঞ্জেস আছে, যেমন CoinDCX বা ZDX, এদের আন্ডারে হ্যাঁ আফটার সার্টেন লিমিট অফ ট্রানজাকশন, অবভিয়াসলি যে কোনো ট্রানজাকশন তুমি 100 টাকা দিয়ে ইনভেস্ট করে সেগুলো রিপোর্ট হয়। কিন্তু যে মাস ভলিউমিনাস ধরো 50,000 টাকা, 1 লাখ টাকা, 5 লাখ টাকার তুমি ধরো ট্রানজাকশন করলে সব, বা তারও বেশি ধরো, তো সেটাও ওদেরকে রিপোর্ট করতে। সিমিলারলি আমাদের ইনকাম ট্যাক্স আইনের একটা প্রভিশনও দিয়ে এনেছে ওরা, যে তোমরা ট্রেডিং করো, কিন্তু ওই ট্রেডিংটা করে তোমার যে ক্যাপিটাল গেইন হয় ওটা অ্যাসেট হিসাবে ট্রিট হবে, তোমার সেটা বিক্রি করলে তোমার ক্যাপিটাল গেইন, তো সেটার উপর তোমাকে 30% ট্যাক্স দিতে হবে। আর CoinDCX এ তুমি যখন তোমার এই ক্রিপ্টো অ্যাসেট যা আছে তোমার বা কারেন্ট শেয়ারে তুমি যখন বিক্রি করবে, তো CoinDCX তোমার নাম 1% TDS কেটে দেবে। তো এটার থেকে আমরা কি বুঝতে পারছি, একটা সময় যেমন একটা নেগেটিভ অ্যাপ্রোচ ছিল, যে জিনিসটাকে আমরা করতেই দেবো, অ্যালাউড ইট, লিগাল টেন্ডারও নয়, অ্যাজ অ্যাসেটও অ্যালাউড। এখন কি হচ্ছে, অনেকটাই লিনিয়েন্সি দেখাচ্ছে গভর্নমেন্ট, কারণ দেখছে যে দুনিয়াতে অলরেডি এই বিষয়টা অনেক জায়গায় লিগাল টেন্ডার হিসাবে ইউজ হচ্ছে, প্লাস অ্যাজ অ্যান অ্যাসেট লোকজন ইনভেস্টমেন্টসও করছে, তো সেইটাতে কোনো রোক লাগাচ্ছে না। ওরা বসে ঠিক আছে তোমরা করো, বাট এই রেগুলেশনস তোমাকে ফলো করতে হবে, তোমাকে এটার উপর ট্যাক্সও দিতে হবে। আগে কী হচ্ছিলো, যখন পুরোটাই আনরেগুলেটেড ছিল, না তোমাকে কোনো ট্যাক্স দিতে হতো, না কেউ দেখতে পাচ্ছিল, তো সেখানে বলতে পারো তুমি কোটি টাকা তুমি যদি এখানে ট্রানজ্যাকশন করে নাও, কেউ তোমাকে ধরা। সেইটা করার জন্য ওরা আউটরাইট ব্যান লাগিয়েছিল। কিন্তু তারপরে দিনকাল চেঞ্জ হয়েছে, এই বিষয়টা আরও ডিজিটাল ইকোনমি প্রিভ্যালেন্সটা আরও বাড়ছে অবভিয়াসলি, তো সেটা দেখে ওরা আউটরাইট ব্যানটাকে সরিয়ে ওরা নিজেরাই এখন বসে তোমরা ইনভেস্টমেন্ট করো। কারণ আজকের দিনে এরা তো সব রেজিস্টার্ড এক্সচেঞ্জ, CoinDCX বলো বা ZDX বা আরও যা আছে, এগুলো সবই তোমার আজকে রেজিস্টার্ড এক্সচেঞ্জ। তো তুমি ট্রেডিং করো, বাট তোমাকে এইসব রেগুলেশনস এর আন্ডারে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য এক্সপ্লেনেশনস, যেগুলো আই বিলিভ অনেকেই জানে না। জাস্ট উইদাউট এনি ইনফরমেশন ক্রিপ্টোকে একটা মানুষের কাছে ওই ঝুলন্ত আপেলের মতো দেখানো হয়েছে, যে গিয়ে খাও খুব মিষ্টি, হ্যাঁ জানে না বিষ আছে না কি আছে, দে ডোন্ট নো, বাট হ্যাঁ ওই লোভে গিয়ে মানুষ গিয়ে ক্রিপ্টোটাকে কিনছে। দিস অল ইনফরমেশনস উইল হেল্প দেম আ লট, ট্রুলি আই এম স্পিকিং। বাট আমি একটা জিনিস মানে ক্রিপ্টোতে ইনভেস্ট করার আগে পড়ছিলাম যে মানে $70,000 বা এরকম কিছু একটা অ্যামাউন্ট আছে, সেটা পে করে যে কেউ নিজের ক্রিপ্টো কারেন্সি লঞ্চ করতে পারে। ওকে, দ্যাট উইল বি লিস্টেড অন CoinDCX। সেটা তো আজকের দিনে তোমার কাছে যদি টেকনোলজিটা থাকে, যেটা ব্লকচেন টেকনোলজি, ওকে, যদি তোমার কাছে অ্যাভেলেবল, মানে হোয়াট ইজ ক্রিপ্টো যদি একবার একটু বল। ক্রিপ্টোটা বেসিক্যালি ফর এক্সাম্পল ধরে নাও, আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি। আজকে ধরে নাও এই যে লিওনার্ডো ডা ভিঞ্চি, ওনার যে ফেমাস মোনালিসার যে পেন্টিং, ওটা একটা অরিজিনাল কপি আছে, যেটা একটা মিউজিয়ামের, ঠিক আছে। এবারে আজকের দিনে কি করতে পারি আমরা, আজকের দিনে আর্টেও ইনভেস্ট করাটা মানে অনেকটাই একটা অন দ্য রাইজ বলতে পারো, ওটাও একটা সেক্টর যেটা কারেক্ট আর্টে ইনভেস্ট। তো এবারে দেখো, এবার মোনালিসার যে অরিজিনাল পেন্টিং সেটার তো অনেক দাম, হ্যাঁ সবার পক্ষে সেটা কেনা তো সম্ভব নয়, পুরো একটা পেন্টিং কেনা সম্ভব। তো বেসিক্যালি কী হয়, এই যে ব্লকচেন যে টেকনোলজি, সেই টেকনোলজিটাই ওই যে মোনালিসার পেন্টিং সেটার একটা ডিজিটাল রিপ্রেজেন্টেশন বার, সেই মোনালিসা পেন্টিংটা একটা ডিজিটাল রিপ্রেজেন্টেশন বার করলো। এবারে ওই যে ডিজিটাল রিপ্রেজেন্টেশন, ওটা ধরে নাও অনেকগুলো তোমার ভার্চুয়াল, যেমন মিউচুয়াল ফান্ডে ইউনিটস, একটা ফান্ডের অনেকগুলো তো ইউনিটস, সিমিলারলি পেন্টিংটার অনেকগুলো ভার্চুয়াল ইউনিটস আছে। ওকে, হ্যাঁ, তো এবারে তুমি কি করতে পারো, অবভিয়াসলি আমাদের জনসাধারণদের পক্ষে পুরো একটা পেন্টিং কেনা তো সম্ভব নয়, আজকে 500,000 কোটি টাকা দাম ফেমাস অরিজিনাল পেন্টিং। তো
আজকের দিনে কি করতে পারি, ওই ডিজিটাল যে রিপ্রেজেন্টেশন আছে সেটা ব্লক চেন ওই টেকনোলজি, যেমন এথেরিয়াম বলে অনেকটা এটা আছে, টেথার আছে, সুলানা, নানা রকম টেকনোলজিস আছে, আরও নানা রকম টেকনোলজি বেরোবে ফিউচার। তো সেটাতে একটা ডিজিটাল রিপ্রেজেন্টেশন বার করলো ওই পেন্টিংটা, আর সেটা ভার্চুয়ালি কিছু ইউনিটসে ডিভাইডেড। এবারে তুমি ধরো স্পেসিফিক কোনো অ্যামাউন্ট একটা ইনভেস্ট করলে, ধরো তুমি ফর এক্সাম্পল 15 লাখ টাকা ইনভেস্ট করলে, তো ওই 15 লাখ ওয়ার্থ যত তোমার ইউনিটস হবে ওই পেন্টিংটা, সেটা তুমি পেয়ে। এইটাকে আরও ডিটেলিংয়ে বললে এটাকে নন ফাঞ্জিবল টোকেন বলে, এনএফটি বলে এটাকে। এনএফটি একটা সর্ট অফ এনএফটি বলতে পারো এটা। আর ক্রিপ্টো অ্যাসেট বললেও বলতে পারো এটাই সেম। ক্রিপ্টো কারেন্সিটা হচ্ছে একটা কারেন্সি বেসিক্যালি, যেটা বেসিক্যালি এই ব্লক চেন টেকনোলজিতে একটা আর্টিফিশিয়ালি ডেভেলপ করা একটা কারেন্সি, যেটা অফিসিয়াল। এটা যেমন একটা পেন্টিংয়েরই ডিজিটাল রিপ্রেজেন্টেশন মহাবিশ্ব, কিন্তু কারেন্সিটা হচ্ছে তোমার একটা নিজস্ব কারেন্সি। তুমি নিজের টেকনোলজিস, ধরো তুমি এথেরিয়াম টেকনোলজিটা ইউজ করলে, সেটার ওপর আজকের দিনে কারেন্সি কি হচ্ছে, যে আজকে যে ফিজিক্যাল যে নোট আছে, ফিজিক্যাল যে নোটস বা কয়েন্স যে ইস্যু, সেগুলো সব করাতে দেখবে সিরিয়াল নাম্বারস দেওয়া থাকে রেকর্ড রাখার জন্য, যে এই সিরিয়াল নাম্বারের এটা কোথায় ইউজ হচ্ছে, কোথায় যাচ্ছে। কিন্তু ডিজিটালের ক্ষেত্রে কীভাবে রেকর্ড থাকে, ওই যে ব্লক চেন টেকনোলজিতে ওই যে কটা ওই কারেন্সিটা জেনারেট করলো, সেগুলোর ইউনিক কোডস আছে, যেটা ওই ডিজিটাল কোডস, প্রত্যেকটা ইউনিটে কোনো স্ট্যাম্প রেখে সেটা ওই ব্লক চেনের ওই টেকনোলজিটা, ওটাকে ডিসেন্ট্রালাইজড টেকনোলজি। কারণ ডিসেন্ট্রালাইজড কেন? কারণ ক্রিপ্টোর মেইন ফান্ডাটাই ছিল যে কোনো গভর্নমেন্ট রেগুলেশন থাকবে না, কেউ তোমাকে আটকাবে না। এই যে এত যে রেস্ট্রিকশন আছে, রেগুলেশন আছে, তুমি এইটা করতে পারবে না, ওখানে করতে পারবে না, অত না। ক্রিপ্টো আনার কনসেপ্টে এটা ছিল যে কোনো রেগুলেশনস থাকবে না, যে যেরকম পারবে সেরকম সেই ট্রানজ্যাকশন করতে পারবে উইদাউট এনি গভর্নমেন্ট মনিটরিং অ্যান্ড কন্ট্রোল বা রেগুলেশন। তো এই যে ব্লক চেন যে টেকনোলজিটা হয়, এটা একটা ডিসেন্ট্রালাইজড টেকনোলজি, মানে এটা কোনো রেগুলেটেড টেকনোলজি। তো এই ডিসেন্ট্রালাইজড যে টেকনোলজিটা আছে, এটাতে তুমি যে কটা কয়েন্স বা যে কারেন্সিটা তুমি ডিজিটাল কারেন্সি এটা তুমি জেনারেট করলে, তো সেইটা তোমার রেকর্ডটা স্টোর হচ্ছে ওই ব্লক চেনটাতে। ওই ব্লক চেন ওই কারেন্সিগুলো তুমি কোথায় ট্রান্সফার করলে, কে কোথায় ট্রেড করলে, সেটা পুরোটাই ওই ডিজিটালি রেকর্ড হচ্ছে। যেটা আরবিআই এর কাছে সিরিয়াল নাম্বার ফিজিক্যালি রেকর্ডেড থাকে, সেই সেম জিনিসটাই তোমার এই ইউনিক কোডস যেটা ওই কারেন্সিসগুলো আছে, সেটা ওই ব্লক চেনে তোমার স্টোর থাকে। সেটা দিয়ে ওরা ট্র্যাক করতে পারবে, কারণ আমি বলছি ডিসেন্ট্রালাইজড, নট সেন্ট্রালাইজ। মানে যে বানাচ্ছে, ধরো তুমি আজকে চাইলে বানালে, সেটা তোমার টেকনোলজি, দ্যাট ইজ ডিসেন্ট্রালাইজ, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে। তুমি যদি আজকে একটা নিজের একটা আর্ট ওয়ার্কের কোনো, তুমি ধরো নিজের একটা কোনো পেন্টিং বানাও, আর্ট শুধু আর্ট ওয়ার্ক না, তুমি তোমার একটা ভিডিওরও আজকের দিনে এনএফটি বানিয়ে বিক্রি করতে পারো। তোমার ভিডিওর যে ডিজিটাল একটা রিপ্রেজেন্টেশন বানিয়ে নাও, সেটার একটা এনএফটি বানিয়ে তুমি আজকে ট্রেড করতে পারো, কিন্তু সেটা তুমি বানাও। আজকে ধরো এই ভিডিওটাই, ধরো তুমি চাইলে যে আমি অনলাইনে আমি চাই এই ভিডিওটার থেকে লোকজন এরকম ট্রেড করুক এই ভিডিও, তো তুমি কী করবে, এই ভিডিওটার একটা ডিজিটাল রিপ্রেজেন্টেশন তুমি ব্লক চেন টেকনোলজিতে ফেল, ব্লক চেনটাতে ফেল, সেটাতে করে তোমার আর্টিফিশিয়াল টোকেনস জেনারেট, আর সেই টোকেনসগুলোর যে কোড হবে সেটা তোমার এই ব্লক চেনে স্টোর হবে, আর সেই টোকেনটা এবার তুমি মার্কেটে ছাড়বে, এবার সেটাতে তোমার রেট। মানে বেসিক্যালি কী হবে, তোমার ভিডিওটার দাম সেই ইউনিটসটার উপর যতটা তোমার টোকেনস ট্রেডেড হবে, তোমার ভিডিওটার দাম সেটার উপর। এইটাকে তুমি ইন জেনারেল যদি তুমি একদম সিম্পল ভাষায় বুঝতে চাও, যে ক্রিপ্টো অ্যাসেট বা টোকেন ফেথ